আজকে আমরা সলিউশন চ্যাপ্টারের আদর্শ এবং অনাদর্শ দ্রবণ নিয়ে আলোচনা করব। আদর্শ দ্রবণ হচ্ছে যেই দ্রবণগুলি সব গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে আমরা আদর্শ দ্রবণ বলি, আর যেই দ্রবণ সব গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলে না তাদেরকে আমরা অনাদর্শ দ্রবণ বলি। কোনো দ্রবণ আদর্শ হতে গেলে তার দুটা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0। ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0 আর ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0 এর তাৎপর্য কি? আমরা যখন দুইটা তরল উপাদান মিশিয়ে একটা দ্রবণ তৈরি করলাম, তখন দ্রবণ তৈরি হওয়ার সময় যদি তাপের গ্রহণ বা বর্জন না হয় তখন ডেল্টা এইচ মিক্সিং ইকুয়াল টু 0 হয়। আর দুইটা উপাদানকে মেশানোর পর যে দ্রবণ তৈরি হলো সেই দ্রবণের আয়তন যদি উপাদানগুলির মোট আয়তনের সমান হয় তখন ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0 হয়। ধরি 1 লিটার একটি তরলের সঙ্গে 2 লিটার আর একটি তরল মিশিয়ে আমরা একটা দ্রবণ তৈরি করলাম। এবার যদি দ্রবণের আয়তন 3 লিটার হয়, এর অর্থ হচ্ছে দ্রবণ তৈরি করার সময় আয়তনের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু দ্রবণের আয়তন যদি 3 লিটার থেকে বেশি বা কম হয়, এর মানে হচ্ছে দ্রবণ তৈরি হওয়ার সময় আয়তনের পরিবর্তন হয়েছে। যদি দ্রবণ আদর্শ হতে হয় তাহলে দ্রবণ তৈরি হওয়ার সময় তাপের কোনো রূপ পরিবর্তন হতে পারবে না এবং দ্রবণ তৈরি হওয়ার সময় আয়তনের কোনো রূপ পরিবর্তন হতে পারবে না। দ্রবণ যদি আদর্শ হতে হয় তাহলে সেই দ্রবণ সব গাঢ়ত্বে রাউল্টের সূত্র মেনে চলতে হবে। রাউল্টের সূত্র আমরা দেখেছি গত ভিডিওতে, P1 = x1 P1 0। এই সূত্রটি সব অবস্থায় দ্রবণটি মেনে চলতে হবে, তবেই দ্রবণটি আদর্শ হবে। কিন্তু যেই দ্রবণগুলি এই সমীকরণ মেনে চলবে না তারা হচ্ছে অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণগুলির ক্ষেত্রে যে বাষ্পচাপ হয়, বাষ্পচাপ যে হয় তা এই সমীকরণ থেকে প্রাপ্ত বাষ্পচাপের তুলনায় অবশ্যই বেশি বা কম হয়। আরেকবার আমি রিপিট করছি, অনাদর্শ দ্রবণগুলির ক্ষেত্রে যে বাষ্পচাপ আমরা পাই তা এই সমীকরণ থেকে অর্থাৎ রাউল্টের সমীকরণ থেকে প্রাপ্ত বাষ্পচাপ থেকে কম বা বেশি হয়। এবার কেন বা কম বা বেশি হয় এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এই বিষয়টা অর্থাৎ অনাদর্শ এবং আদর্শ দ্রবণের সম্পর্কে কনসেপ্টটা কম্পিটিটিভ এক্সামগুলিতে খুব গুরুত্বপূর্ণ, তাই খুব ভালো করে এটা মাথায় রাখতে হবে। আমরা এবার দেখছি যে কি কারণে অনাদর্শ দ্রবণগুলির বাষ্পচাপ রাউল্টের সূত্র মেনে চলে না। ধরে নিচ্ছি 1 নং এবং 2 নং দুটি তরলকে মিশিয়ে আমরা একটা দ্রবণ তৈরি করলাম। 1 নং উপাদানের কণাগুলিকে আমরা এরকম বৃত্তের সাহায্যে প্রকাশ করলাম, 2 নং উপাদানের কণাগুলিকে এইরকম বক্সের সাহায্যে আমরা প্রকাশ করলাম। এবার লক্ষ্য করার বিষয় হচ্ছে, যেহেতু এই দুটি উপাদান আলাদা, তাই এইখানে কণাগুলির মধ্যে আকর্ষণ বল আর এইখানে কণাগুলির মধ্যে আকর্ষণ বল কি একরকম হবে? অবশ্যই না। তাহলে এইখানের আকর্ষণ বল আর এই কণাগুলির মধ্যে আকর্ষণ বল ভিন্ন ধরনের। এবার যদি তাদেরকে মেশানো হয় তখন 1 নং কণাগুলির ফাঁকে ফাঁকে 2 নং কণাগুলি 2 নং উপাদানের কণাগুলি প্রবেশ করবে এবং এইরকম সিচুয়েশন তৈরি হবে। এই ক্ষেত্রে যে আকর্ষণ বল তা কি তাদের মতো হবে না আলাদা হবে? অবশ্যই তাদের থেকে আলাদা হবে, কারণ কণাগুলির প্রকৃতি আলাদা। তাহলে আকর্ষণ কিভাবে একরকম হবে? এবার এই ক্ষেত্রে আকর্ষণ বল যা আছে তা এই দুই ক্ষেত্রের আকর্ষণ বল অপেক্ষা বেশি বা কম দুটোই হতে পারে। ধরে নিচ্ছি এই ক্ষেত্রে কণাগুলির মধ্যে আকর্ষণ বল তাদের তুলনায় বেশি, আকর্ষণ বল বেশি। যদি আকর্ষণ বেশি হয় তাহলে আকর্ষণ বেশি হলে এই কণাগুলি
পরস্পরের কাছাকাছি থাকবে, অর্থাৎ 1 নং উপাদান এবং 2 নং উপাদানে কণাগুলি যতটুকু কাছে ছিল, দ্রবণের মধ্যে কণাগুলি এর চেয়ে বেশি কাছে থাকবে। যেহেতু এর চেয়ে বেশি কাছে থাকবে, কণাগুলি পরস্পরের আরও কাছাকাছি থাকবে, স্বাভাবিকভাবেই দ্রবণের আয়তন উপাদানগুলির আয়তনের তুলনায় কম হবে। সুতরাং ডেল্টা ভি কিন্তু আর 0 থাকলো না। সুতরাং এই ক্ষেত্রে আয়তন, দ্রবণের আয়তন কি হবে? উপাদানগুলির আয়তনের তুলনায় কম হবে। 3 নাম্বার দেখছি আমরা তাপ সম্পর্কে। যেহেতু এই ক্ষেত্রে আকর্ষণ বল বেশি, তাহলে কণাগুলি পরস্পরকে জোর করে ধরে রেখেছে, অর্থাৎ আর যত ভালোভাবে তারা একে অপরকে ধরে রাখতে পারে, তার স্থায়িত্ব তো বেশি হয়। কারণ কণাগুলি পরস্পরকে আঁকড়ে ধরে রাখলে সেই অবস্থায় স্থায়িত্ব বেশি হবে। আর স্থায়িত্বের সঙ্গে শক্তির একটা সুন্দর সম্পর্ক রয়েছে। যেই সিস্টেমের স্থায়িত্ব যত বেশি, সেই সিস্টেমের শক্তি তত কম। যেমন একটা বৃদ্ধ লোকের কথা যদি আমরা বলি, সেই বৃদ্ধ লোক সারাদিন বিছানায় শুয়ে শুয়ে দিন কাটায়, কারণ তার শক্তি কম, সে স্থায়ী। সিমিলারলি কোনো একটা দ্রবণ যদি স্থায়ী হয়, তার শক্তি কিন্তু কম, অর্থাৎ তার তাপ কম। তাহলে এই তাপ কোথায় গেল? আসলে সে দ্রবণ তৈরি করার সময় কিছু তাপ ছেড়ে দিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে যেহেতু উপাদানগুলির তুলনায় দ্রবণের মধ্যে থাকা কণাগুলির স্থায়িত্ব বেশি, তাই এই সিস্টেমের তাপ কম, ফলে সে কিছু তাপ বর্জন করেছে, অর্থাৎ ডেল্টা এইচ মিক্সিং এক্ষেত্রে হবে নেগেটিভ। এবার আমরা দেখছি, আর অলরেডি আমরা দেখেছি কি স্থায়িত্ব বেশি। এবার আমরা চাপ সম্পর্কে দেখব। যেহেতু এই ক্ষেত্রে আকর্ষণ বল বেশি, 1 নং এবং 2 নং উপাদানের কণাগুলির তুলনায় দ্রবণে থাকা কণাগুলির আকর্ষণ বল বেশি, তাই দ্রবণের মধ্যে থাকা কণাগুলির বাষ্পীভূত হওয়ার প্রবণতা কিন্তু কম থাকবে। আর যেহেতু বাষ্পীভূত হওয়ার প্রবণতা কম, তার থেকে উৎপন্ন বাষ্পের পরিমাণও কম হবে। স্বাভাবিকভাবে রাউল্টের সূত্র থেকে আমরা যে বাষ্পচাপ নির্ণয় করব দ্রবণের ক্ষেত্রে, তার তুলনায় এই দ্রবণের বাষ্পচাপ কম হবে। বাষ্পচাপ কম হওয়ার কারণ হচ্ছে কি? কারণ আকর্ষণ বল যতটুকু ছিল তার থেকে বেড়ে গেছে, আর আকর্ষণ বল যেহেতু বেড়ে গেছে, তাই তার থেকে উৎপন্ন বাষ্পের পরিমাণ কমে গেছে। আর বাষ্প যেহেতু কমে গেছে, বাষ্পচাপও কম হবে। তাহলে আমরা রাউল্টের সূত্র থেকে যা হিসাব করব, তার তুলনায় বাষ্পচাপ কম হবে। যেহেতু রাউল্টের সূত্র থেকে এর বিচ্যুতি ঘটেছে এবং কমের দিকে বিচ্যুতি ঘটেছে, তাই ইহা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি ঘটেছে। এবার এই বিষয়টাকে যদি আমরা একটা লেখচিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে এরকম হবে। আমরা গত ভিডিওতে লেখচিত্র এঁকেছিলাম। রাউল্টের সূত্র থেকে আমরা লেখচিত্র এঁকেছিলাম বাষ্পচাপের সঙ্গে মোল ভগ্নাংশের। আমরা শুধু লেখচিত্রটা এঁকে নিচ্ছি, আর এটার সম্বন্ধে বিস্তারিত কিছু বলছি না। এখানে x2 = 0, এখানে x2 = 1, x1 = 1, x1 = 0। এদিকে মোল ভগ্নাংশ বৃদ্ধি পাচ্ছে, এদিকে বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে। রাউল্টের সূত্র থেকে আমরা যে লেখচিত্রটা পাই, তা হচ্ছে একটা সরলরেখা। কারণ আমরা এই যে সমীকরণটি, এই সমীকরণটি y = mx ধরনের সমীকরণ, আর y = mx টাইপ সমীকরণগুলি হচ্ছে সরলরেখার সমীকরণ। এই কারণে এই যে লেখচিত্রটা আমরা পেলাম, এটা হচ্ছে 2 নং উপাদানের বাষ্পচাপের লেখচিত্র। আর এইখানে আমরা যে সরলরেখাটি পেলাম, এটা হচ্ছে 1 নং উপাদানের বাষ্পচাপের লেখচিত্র। আর এই দুটার দ্রবণের যে বাষ্পচাপ, তা আমরা এই সরলরেখা দিয়ে দেখাতে পারি। কিন্তু যদি এই 1 নং আর 2 নং উপাদানের মিশ্রণটা অনাদর্শ দ্রবণ হয় এবং এটা যদি ঋণাত্মক বিচ্যুতি দেখায়, তাই আমরা এই ক্ষেত্রে যে বাষ্পচাপগুলি পেয়েছি, এটা রাউল্টের সূত্র থেকে আমরা পেয়েছি এই বাষ্পচাপ, কিন্তু বাস্তবিক পক্ষে দ্রবণের বাষ্পচাপ রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপের তুলনায় কম হবে। তাই প্রতি ক্ষেত্রেই
এই লেখচিত্রে যেই বাষ্পচাপ আছে তার তুলনায় দ্রবণের বাষ্পচাপ কম হবে, ফলে দ্রবণের বাষ্পচাপকে আমরা এইভাবে প্রকাশ করতে পারব। প্রতি ক্ষেত্রেই রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা কম। এটা হচ্ছে 2 নং উপাদানের বাষ্পচাপ। 1 নং উপাদানের বাষ্পচাপ এরকমভাবে আমরা পাবো। সুতরাং দ্রবণের বাষ্পচাপও আর সরলরেখা থাকবে না, এটাও রাউল্টের সূত্র থেকে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে এবং এইরকম হবে। তাই এটা হচ্ছে এইভাবে আমরা প্রকাশ করলাম রাউল্টের সূত্র থেকে যেই দ্রবণগুলি ঋণাত্মক বিচ্যুতি দেখায় তাদের ক্ষেত্রে বাষ্পচাপ এবং মোল ভগ্নাংশের লেখচিত্র। এবার আমরা দেখব যে যদি আকর্ষণ বল, এক্ষেত্রে আমরা দেখেছি আকর্ষণ বল বেশি। এবার আমরা দেখব 1 নং উপাদান আর 2 নং উপাদান মিশিয়ে আমরা দ্রবণ তৈরি করলাম। দ্রবণের মধ্যে উপাদান কণাগুলির আকর্ষণ বল যদি কম হয়, আকর্ষণ কম, এই উপাদানগুলির আকর্ষণ বলের তুলনায় এইখানে আকর্ষণ বল কম, তাহলে কি হবে? প্রথমেই আকর্ষণ বল যেহেতু এই ক্ষেত্রে কম, তাই স্থায়িত্ব কম হবে, কারণ তারা পরস্পরকে আর খুব টাইট করে ধরে রাখতে পারবে না, তাই এক্ষেত্রে স্থায়িত্ব কম হবে। আর যেহেতু আকর্ষণ বল কম, তাই কণাগুলি পরস্পরকে খুব কাছে ধরে রাখতে পারবে না। এই ক্ষেত্রে আকর্ষণ বল বেশি, এই ক্ষেত্রে আকর্ষণ বল বেশি, তাই কণাগুলি পরস্পরের কাছে আছে। কিন্তু এই ক্ষেত্রে আকর্ষণ বল কম, তাই কণাগুলি পরস্পর থেকে দূরে থাকবে। তাই এই ক্ষেত্রে দ্রবণের যে আয়তন হবে তা এই উপাদানগুলির আয়তন অপেক্ষা কি হবে? বেশি হবে। তাই দ্রবণের আয়তন উপাদানগুলির আয়তনের তুলনায় বেশি। এবার আমরা তাপের ক্ষেত্রে যাচ্ছি। এক্ষেত্রে যেহেতু আকর্ষণ কম, তাই স্থায়িত্বও কম। আর আমরা দেখেছি স্থায়িত্ব কম হলে শক্তির মান বেশি হয়। আর অর্থাৎ উপাদানগুলি থেকে দ্রবণের তাপীয় শক্তি বেশি, ফলে দ্রবণ তৈরি হওয়ার সময় বাইরে থেকে কিছু তাপ গৃহীত হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিং কিন্তু আর 0 থাকলো না, ডেল্টা এইচ মিক্সিং হয়েছে পজিটিভ। 4 নম্বর দেখছি আমরা বাষ্পচাপ। তো যেহেতু দ্রবণে থাকা উপাদানগুলির মধ্যে আকর্ষণ কম, তাই দ্রবণে থাকা উপাদানগুলির বাষ্পীভূত হওয়ার প্রবণতা বেশি হবে। যেহেতু বাষ্পীভূত হওয়ার প্রবণতা বেশি হবে, তার থেকে উৎপন্ন বাষ্পের চাপও বেশি হবে। তাই এই উপাদানগুলির যা বাষ্পচাপ তার তুলনায় কিন্তু দ্রবণের বাষ্পচাপ বেশি হবে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে রাউল্টের সূত্র থেকে যে বাষ্পচাপ পাবো তার তুলনায় এই দ্রবণের বাষ্পচাপ বেশি হবে। যেহেতু রাউল্টের সূত্রের প্রাপ্ত বাষ্পচাপ থেকে এই বাষ্পচাপ বেশি, অর্থাৎ বিচ্যুতি ঘটেছে ধনাত্মক দিকে, তাই এই দ্রবণের বিচ্যুতিকে আমরা বলবো ধনাত্মক বিচ্যুতি। লেখচিত্রের সাহায্যে আমরা এই বিচ্যুতিটাকে বোঝার চেষ্টা করব। আবার আমরা বাষ্পচাপের সঙ্গে মোল ভগ্নাংশের লেখচিত্র দেখব। y অক্ষ বরাবর বাষ্পচাপ এবং x অক্ষ বরাবর 2 নং উপাদানের মোল ভগ্নাংশ বৃদ্ধি পাচ্ছে। এখানে x2 0, এখানে x2 1। না ভালো লাগলেও ভিডিওটি দেখতে হবে, কোথাও যাওয়া যাবে না, এখানেই বসে থাকতে হবে। x1 = 1, x1 = 0। এটা P2 0, এটা P1 0। তাহলে যেহেতু ধনাত্মক বিচ্যুতি ঘটেছে, তাই প্রতি ক্ষেত্রেই বাষ্পচাপ রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা বেশি এবং দ্রবণের মোট বাষ্পচাপও বেশি। এটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে বাষ্পচাপ এবং মোল ভগ্নাংশের লেখচিত্র। এই আলোচনা থেকে আমরা দেখলাম বাস্তবিক পক্ষে যখনই আমরা দুটো উপাদানকে মিশিয়ে দ্রবণ তৈরি করি, সব ক্ষেত্রেই যেহেতু আকর্ষণ বল পাল্টে যায়, তাই অবশ্যই
ধনাত্মক বা ঋণাত্মক বিচ্যুতি ঘটে, অর্থাৎ সব দ্রবণই অনাদর্শ প্রকৃতির। আদর্শ দ্রবণ খুবই বিরল প্রকৃতির, কিন্তু তাও কিছু কিছু দ্রবণ আছে যেগুলি প্রায় আদর্শ দ্রবণের মতো আচরণ করে। যেমন উদাহরণ হচ্ছে এন হেক্সেন, অর্থাৎ নর্মাল হেক্সেন এবং নর্মাল হেপ্টেনের মিশ্রণ। নর্মাল হেক্সেন এবং নর্মাল হেপ্টেনের মিশ্রণ। এই দুটোর মধ্যে একটাই পার্থক্য, একটা কার্বন পরমাণু আর দুটো হাইড্রোজেন পরমাণু। দেখা যাচ্ছে যে একটা CH2 গ্রুপ এর পার্থক্য রয়েছে এই দুইটার মধ্যে, এই দুইটা উপাদানের মধ্যে। অর্থাৎ গঠনগত দিক দিয়ে পার্থক্য রয়েছে, কিন্তু খুব কম পার্থক্য। এই কারণে নর্মাল হেক্সেনের কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল থাকে, নর্মাল হেপ্টেনের কণাগুলির মধ্যে যে আকর্ষণ বল থাকে, আর নর্মাল হেক্সেন আর নর্মাল হেপ্টেনের মধ্যে যে আকর্ষণ থাকে তা অবশ্যই আলাদা। কিন্তু যেহেতু তার পার্থক্য অনেক কম, তাই এই আকর্ষণ বলের যে পার্থক্য সেটাও খুবই কম। এই কারণে এই দুইটার দ্রবণ প্রায় আদর্শ দ্রবণের মতো আচরণ করে। অনুরূপভাবে ক্লোরোইথেন C2H5Cl এবং ব্রোমোইথেন C2H5Br, এই দুইটার মধ্যেও দেখা যাচ্ছে একই গঠন, প্রায় একটা মাত্র পার্থক্য, এখানে ক্লোরিন পরমাণু, এখানে ব্রোমিন পরমাণু। যেহেতু আলাদা আলাদা, সুতরাং তাদের দ্বারা আমরা যখন দ্রবণ তৈরি করব, দ্রবণের মধ্যে উপাদানগুলির আকর্ষণ, এই কণাগুলির মধ্যে থাকা আকর্ষণ এবং এই কণাগুলির মধ্যে থাকা আকর্ষণের তুলনায় আলাদা হবে, তাই এটাও অনাদর্শ দ্রবণ। কিন্তু যেহেতু পার্থক্য খুব কম, সেহেতু তাদের মধ্যে থাকা আকর্ষণ বলের পার্থক্য খুব কম। এই কারণে এই দুইটার দ্রবণও প্রায় আদর্শ দ্রবণের মতো আচরণ করে। আরেকটি উদাহরণ হচ্ছে বেনজিন এবং টলুইনের মিশ্রণ। বেনজিন এবং টলুইনের মিশ্রণ, এগুলি প্রায় আদর্শ দ্রবণের মতো আচরণ করে। এবার আমরা দেখব, এবার একটা কাজ দিচ্ছি, ফেনল আর অ্যানিলিন এই দুইটার মিশ্রণ। আমি বলে দিলাম এই দুইটার মিশ্রণ অনাদর্শ প্রকৃতির মিশ্রণ এবং ইহা ধনাত্মক বা ঋণাত্মক কোনো একটা বিচ্যুতি দেখাবে। এবার আমাকে উত্তর দিতে হবে এটা ধনাত্মক বিচ্যুতি দেখাবে না ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। ফেনলের কণাগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, ফেনলের কণাগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। অ্যানিলিনের কণাগুলির মধ্যেও হাইড্রোজেন বন্ধন থাকে। এবার ফেনলকে অ্যানিলিনের সঙ্গে মেশালে কি হয়? এই ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ধন থাকে। ফেনল একটু আম্লিক আর অ্যানিলিন ক্ষারীয়, ফলে এই দুইটার মেশানোর ফলে একটা লবণ জাতীয় স্ট্রাকচার গঠিত হয়। তাহলে কি উত্তর পাওয়া গেল? এই ক্ষেত্রে যেহেতু অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ জাতীয় একটা কাঠামো পাওয়া গেল, তাই এই ক্ষেত্রে অ্যানিলিন আর ফেনলের মধ্যে আকর্ষণ বল কিন্তু এই দুই ধরনের আকর্ষণ বল থেকে বেশি। যেহেতু আকর্ষণ বেশি, তাই বাষ্পচাপ কম না বেশি হবে? আকর্ষণ যেহেতু বেশি, বাষ্পচাপ কম হবে, অর্থাৎ রাউল্টের সূত্র থেকে কম বাষ্পচাপ হবে। তাই কি ধরনের বিচ্যুতি? ঋণাত্মক বিচ্যুতি। ক্লোরোফর্ম আর অ্যাসিটনের মিশ্রণ কি ধরনের বিচ্যুতি দেখাবে? ক্লোরোফর্ম এর কণাগুলির মধ্যে, ক্লোরোফর্মের কণা অণুগুলির মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থাকে। অ্যাসিটনের কণাগুলির মধ্যেও, দুটি অ্যাসিটনের কণা যদি আমরা নিই, তাদের মধ্যে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল থাকে। ক্লোরোফর্মের যদি দুটি আমরা অণু নিই, তাদের মধ্যেও ডাইপোল ডাইপোল আকর্ষণ থাকে। আর যদি তাদেরকে মেশাই, ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটন, অ্যাসিটন
কে মেশানো হলো ক্লোরোফর্মের সঙ্গে, তাহলে তাদের মধ্যে CH Cl3 ক্লোরোফর্ম। তা আকর্ষণ বল বেশি হবে না কম হবে? এক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটনের অক্সিজেনের হাইড্রোজেন বন্ধন হতে পারে। তাই মিশ্রণে কেন হতে পারে, এর কারণ হচ্ছে কার্বনের সঙ্গে 3টি ক্লোরিন পরমাণু রয়েছে, তাই এগুলি তড়িৎ ঋণাত্মক, তাই ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়। এই কারণে হাইড্রোজেন পরমাণুটি যথেষ্ট তড়িৎ ধনাত্মক হয়, আর অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মক, তাই তাদের মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে। এই কারণে ক্লোরোফর্ম আর অ্যাসিটনের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে, তাই আকর্ষণ বল বেশি। আর যেহেতু আকর্ষণ বল বেশি, তাই বাষ্পচাপ কম, এই কারণে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করে। এবার আমরা কয়েকটা ধনাত্মক বিচ্যুতিযুক্ত দ্রবণের উদাহরণ দিচ্ছি। এগুলির কারণ তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে, যদি না পারো কমেন্ট বক্সে লিখবে, আমি বলে দেব। ইথানল এবং অ্যাসিটনের মিশ্রণ, ইথানল এবং অ্যাসিটনের মিশ্রণ বলতে হবে এটা কি ধরনের বিচ্যুতি দেখাবে। কার্বন ডাই সালফাইড এবং অ্যাসিটনের মিশ্রণ বলতে হবে কি ধরনের বিচ্যুতি দেখাবে। 3 নাম্বার, জল এবং ইথানলের মিশ্রণ বলতে হবে কি ধরনের বিচ্যুতি দেখাবে। আজকের জন্য এতটুকুই থাকলো। আগামী দিন আমরা আলোচনা করব, আগামী ভিডিওতে আমরা আলোচনা করব রাউল্টের সূত্র সম্পর্কে কিছু গাণিতিক রূপ এবং এজিওট্রপিক মিশ্রণ। জয় হিন্দ, জয় ভারত।